হ্যাঁ, ইটস ইটস লিটারেলি ওভার ফর ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স। এখান থেকে একটা বিরাট রকমের পরিবর্তন না হলে সিরিয়াসলি আমরা জানি না যে আমরা ভারতীয় ফুটবল টিমের ফ্যানরা এরপর কবে আবারও ভালো দিন দেখতে পাবো, যে যেদিনটা মনে হবে যে হ্যাঁ, এবার থেকে কোথাও আমরা আমরা গ্র্যাজুয়ালি এখান থেকে ইমপ্রুভ করতে পারি, আমরা কোথাও ভালো কিছু হতে দেখতে পারি। একটা বিরাট পরিবর্তন দরকার, অন্তত পক্ষে আজকে এই ডেটটা, দ্য 14th অক্টোবর, আই থিঙ্ক এই ডেটটা বোধহয় ইন্ডিয়ান ফুটবলের যে কফিনটা তৈরি হয়ে গিয়েছিল তার লাস্ট পেরেকটা দিয়ে দিল। বিকজ অলমোস্ট বলা চলে যে আমরা এশিয়ান কাপের কোয়ালিফিকেশনস থেকে আউট, এবং যদি গ্রুপটার দিকে একবার তাকাই তাহলে দেখব যে আমরা বাংলাদেশেরও নিচে, গ্রুপের আমরা বটমে। বাংলাদেশ আমাদের থেকে আগে রয়েছে এবং বাংলাদেশ লিটারেলি আমাদের থেকে ভালো ফুটবল খেলছে। আমরা ঘরের মাঠে সিঙ্গাপুরের এগেনস্টে হারছি, ওরা হংকংয়ের এগেনস্টে গিয়ে হংকংয়ের ঘরের মাঠে ড্র করেছে, এবং আগের ম্যাচটা যেটা বাংলাদেশের মাঠে হয়েছিল সেখানে ওরা খুব হার্ড লাকে ম্যাচটা হেরেছিল, ড্র হতে পারতো, ইভেন ওরা জিততেও পারতো একটা সময় অবধি যা সিচুয়েশন ছিল ম্যাচের। বাট আমরা কোথাও সিঙ্গাপুরের এগেনস্টে কোনো রকমের স্ট্রাগল করে আগের ম্যাচে ড্র করেছিলাম। সেই দিনকে একটা বিষয় বলেছিলাম যে এখান থেকে দাঁড়িয়ে খালিদ জামিলকে সাহসী হতে হবে, খালিদ জামিলকে কোথাও আর একটু ডেসপারেট ফুটবল খেলতে হবে। আজকে সেই জিনিসটা দেখেছি। ফার্স্ট হাফে আমরা দেখেছি যে কন্টিনিউয়াস টিম কিন্তু প্রেস করছিল এবং সেই প্রেসিংয়ের একটা অভাব আগের ম্যাচে ছিল। আজকে সেই জিনিসটা হয়েছে, একটা বিউটিফুল একটা একটা ওয়ার্ল্ড ক্লাস গোল আমরা লালিয়ানজওয়ালা ছাংতের পা থেকে দেখেছি। আমরা ডমিনেশন দেখছিলাম, মাঝ মাঠে বল উইন দেখছিলাম, কিছু বিউটিফুল পাস বাড়ানো দেখছিলাম, ডিফেন্সের ভালো ফুটবল দেখছিলাম, কিন্তু কোথাও 40 মিনিটের পর থেকে যেন তালটা কেটে গেল। তারপর আমরা গোল কনসিড করলাম। সেই গোল কনসিডের পেছনের ডিফেন্সিভ যে একটা বিরাট বড় ল্যাপস ডেফিনেটলি বলা চলে। সেকেন্ড হাফের শুরুতেই আমরা অলমোস্ট একটা গোল আবারও কনসিড করে ফেললাম এবং সেটাই ম্যাচের ডিসাইডিং গোল হয়ে গেল, এবং সেখানে ডিফেন্সটা কমপ্লিটলি ফেল করলো। কারণ একটা সাইডে যখন পুরো ডিফেন্ডারদের গ্যাদারিং হয়ে যায়, আরেকটা সাইড যখন ফাঁকা পড়ে যায়, সেই জায়গাটা কাভার করার প্লেয়ার থাকে না, তখন সেটা কমপ্লিট ডিফেন্সিভ ল্যাপস বা কমপ্লিট ডিফেন্সিভ ফেলিওর ছাড়া আমার কাছে বলার মতো আর কোনো রকম ল্যাঙ্গুয়েজ নেই। আর অন্ততপক্ষে এই ম্যাচটা যেটার দিকে আমরা ভীষণভাবে তাকিয়েছিলাম যে বাংলাদেশ হংকংয়ের সাথে ড্র করেছে, আমরা কিছুটা অ্যাডভান্টেজ পেলাম যে আমরা যদি এখান থেকে 3 পয়েন্ট পাই তাহলে আমরা 5 পয়েন্টে রিচ করব এবং বাংলাদেশকে হারাতে পারলে আর হংকংকে হারাতে যাক, তাহলে আমরা কোথাও 2027-এর এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডে কমপ্লিট করে টপ হয়ে আমরা মেন রাউন্ডে পৌঁছতে পারবো। আপাতত সেই আশা আর নেই, সেখানে 0% আশাতে দাঁড়িয়ে গেছে পুরোটাই, 100%ই আমরা আউট হয়ে গেছি। আর সবথেকে খারাপ লাগছে যে বাংলাদেশ আমাদের নিচে রয়েছে। বাংলাদেশকে দেখে ভালো লাগছে যে ঠিক আছে, ওরা একটা কোথাও টেন্ডেন্সি তৈরি করতে পেরেছে যে ওরা ইনক্রিজ করছে ওদের লেভেলটাকে, ওরা আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। এবং আরও একটা জিনিস আমার আগের দিনকে বাংলাদেশ হংকং ম্যাচ দেখার সময় ভীষণভাবে ভালো লাগছিল, সেটা হচ্ছে এতদিন ধরে আমরা বাংলাদেশকে সবথেকে বেশি জানতাম যে বাংলাদেশ একটা ক্রিকেট পাগল দেশ, যেখানে ক্রিকেট নিয়ে বিশাল রকমের মাতামাতি হয়। লিটারেলি না ক্রিকেটে না ফুটবলে সেই অর্থে কোনো রকম সাকসেস রয়েছে, ক্রিকেটের একটা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ ছাড়া। তো তারপরেও বাংলাদেশের যে ফুটবলের সাপোর্টটা, সেটা আমার আগের দিনকে অসাধারণ লেগেছে। কন্টিনিউয়াসলি ওই শেষ অবধি চিৎকার করে যাওয়া, শেষ অবধি মেক্সিকান ওয়েভ তুলতে থাকা, এবং সমর্থকদের একটা বিরাট বড় আশা যে এই বাংলাদেশি প্লেয়ারগুলো কিছু করতে পারে এবং মোটামুটি তারা ক্রেজি তাদের টিমটাকে নিয়ে, সেই জায়গাটা আমাদের এখানে প্রায় নষ্ট হয়ে গেছে। অলমোস্ট আমাদের এখানে সেটা আমরা হারাতে বসেছি, এবং আমার মনে হয় যে ইন্ডিয়ান ফুটবল কোথাও আবারও একটা অন্ধকারের দিকে চলে যাচ্ছে। এবং সেটা আমরা যদি একবার ডোমেস্টিক লিগগুলোর দিকে দেখি, তার কোয়ালিটি ডাউন হয়েছে। আমরা যদি ডোমেস্টিক কাপ টুর্নামেন্টগুলোর দিকে দেখি বা মেন কাপ টুর্নামেন্টের দিকে দেখি, সেখানে কোয়ালিটি ডাউন হয়েছে। আমরা যদি রিজিয়নাল টুর্নামেন্টগুলো দেখি, সেখানে কোয়ালিটি ডাউন হয়েছে, এবং সেই কারণে ফ্র্যাঞ্চাইজি লিগ উঠে আসছে রিজিয়নগুলোতে। কেরালা স্টার্ট করেছে, বাংলা স্টার্ট করছে, আরও বিভিন্ন জায়গাতে স্টার্ট হবে। কিন্তু এটা আমাদের জন্য ডিজার্ভিং ছিল না। একটা সময় অবধি আমরা কোথাও ফিফার তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে আমরা হচ্ছি স্লিপিং জায়েন্ট। তো আমরা এতটাই স্লিপিং জায়েন্ট যে কুম্ভকর্ণের নামটা মনে করিয়ে দেয়
যে শুধু ঘুমিয়েই কাটিয়ে ফেলেছিল তার প্রায় গোটা জীবনটা। তো আমাদের ক্ষেত্রেও প্রায় তাই হচ্ছে। আমরা স্লিপিং জায়ান্ট, এখন আর স্লিপিং জায়ান্ট বলা ভুল হবে, আমরা এখন স্লিপিং মাউস, যারা ভীষণভাবে ঘুমোচ্ছি এবং খুব ভয় পাচ্ছি যে আমাদের থেকে একটু যদি কেউ একটু সামান্য সবল প্রতিপক্ষ এসে যায় তাহলে আমরা সারেন্ডার করার জন্য অলওয়েজ রেডি। আমরা 173 র্যাঙ্কিং দেখেছি, যদি খুব খারাপ না হয় তাহলে তার কাছাকাছি বা তার থেকেও খারাপের দিকে চলে যেতে পারি, যে টেন্ডেন্সিটা অন্ততপক্ষে বর্তমান ফুটবলে আমরা দেখতে পাচ্ছি। আজকের ম্যাচটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না। আজকের ম্যাচটা অনেক বেটার স্টার্ট হয়েছিল, অনেক বেটার ফিনিশ হওয়ার কথা ছিল, বাট সেটা কেন হলো না কোচ খুঁজে বার করবেন, ম্যানেজমেন্টে যারা লোকজন রয়েছে খুঁজে বার করবেন। অন্ততপক্ষে ফার্স্ট হাফের বিশেষ করে প্রথম 40 মিনিট আমার প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে, তাদের মেন্টালিটি দেখে, তাদের খেলার মধ্যে ডেডিকেশন দেখে, বা যে প্রেসটা আমরা করছিলাম ফ্রম ডিফেন্স টু ফরওয়ার্ড, সেটা দেখে আমার একবারের জন্য মনে হয়নি যে এই টিমটা 2-1 গোলে ম্যাচটা হারতে পারে। আমার একবারের জন্য মনে হয়নি। হ্যাঁ, আমরা হয়তো গোল কিছু চান্স আমরা সেটা নষ্ট করেছি, গোল লাইন সেভ হয়েছে, আমরা প্রচুর সেট পিস পেয়েছি, হয়তো কাজে লাগাতে পারিনি, হয়তো প্রপার যে কমিউনিকেশন কিছু কিছু সময় ল্যাক হয়েছে, সেই কারণে আমরা গোল আরও খুঁজে পাইনি 40 মিনিটের মধ্যে। হয়তো সেই সময় আমাদের 2 গোল বা 3 গোলে এগিয়ে যাওয়াটা দরকার ছিল। অন্য কোনো সিরিয়াস টিম হলে হয়তো ওখানে ডেফিনেটলি আরও 2টো গোল খুঁজে বের করে ফেলতে পারতো, যেটা আমরা মিস করেছিলাম। বাট এই রেজাল্ট আমি অন্ততপক্ষে যখন খেলা শুরু হয়েছে আমরা গোল পেয়েছি, অন্ততপক্ষে ফার্স্ট হাফও কমপ্লিট হয়েছে, আমি এই রেজাল্টের জন্য ওয়েট করেছিলাম না, বাট সেই রেজাল্টটা হয়েছে এবং সেটা কোথাও আমাদের গোটা ইন্ডিয়ান ফুটবল ফ্যানেদেরকে একটা বিরাট বড় অন্ধকারের জায়গাতে আপাতত ঠেলে দিল। যেই মুহূর্তে দাঁড়িয়ে গোটা ইন্ডিয়ান ফুটবলে একটা বিরাট বড় ডার্ক চ্যাপ্টার এসে হাজির হয়েছে এবং এখান থেকে বেরিয়ে আসার রাস্তা, আর শুধুমাত্র এখান থেকে বেরিয়ে আসা নয়, এখান থেকে বেরিয়ে এসে আবারও কিছু ভালো দেখার রাস্তা আমরা কিন্তু কবে খুঁজে পাবো সিরিয়াসলি অন্ততপক্ষে আমি বুঝতে পারছি না। এবং ইন ফিউচার আমরা যারা ফুটবলটাকে ভীষণভাবে ভালোবাসি, আমরা যারা মনে করি যে আমাদের এই র্যাঙ্কিং থাকা সত্ত্বেও আমাদের ফুটবল নিয়ে ক্রেজ থাকা দরকার রয়েছে, আমরা যারা বিশেষ করে কন্টেন্ট বানায়, যারা মানুষের কাছে আমাদের ওপিনিয়নগুলোকে তুলে আনি এবং অনেকের সাথে সেই ওপিনিয়ন ম্যাচ করে এবং আমাদের কোথাও ভোকালটা সেখানে অনেক বেশি লাউড হয়ে যায়, জানি না আমরা এবার ভবিষ্যতে এই ফুটবল নিয়ে, এই ধরনের ডার্ক ফুটবল নিয়ে ঠিক কতদিন কথা চালিয়ে যেতে পারবো, ঠিক কতদিন কথা বলে যেতে পারবো, কারণ আমরাও কোথাও অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আলটিমেট ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, সিরিয়াসলি বলছি। এবং দিনের শেষে আর ভালো লাগবে না। আমি যদি একজন অডিয়েন্সের জায়গাতে এসে দাঁড়িয়ে যাই না, তাহলে আমি দেখবো যে আমি যদি কন্টেন্ট দেখি কারোর, আমি যদি ইউটিউব ভিডিও দেখি, ফেসবুকে ভিডিও দেখি, ইনস্টাগ্রামে কোনো ভিডিও দেখি, কোনো রিল দেখি, আমার আর ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কারোর থেকে কিছু শুনতে সিরিয়াসলি ভালো লাগবে না। কারণ এই জায়গাটাতে আর বলার মতো কিছু নেই, আর নতুন করে বলার মতো কিছু নেই। মানে এখন হয়তো একটা আলাদিনের আশ্চর্য প্রদীপ লাগবে, যেখান থেকে একটা জিন বেরোবে এবং সেই জিন এসে রাতারাতি সবটা চেঞ্জ করে দেবে। আমরা ঠিক এরকম একটা স্টেটে গিয়ে পৌঁছে গেছি। এখন আর নতুন করে কিছু বলার নেই। গ্রাসরুট, ফান্ডামেন্টাল অনেক রকম চেঞ্জেস, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জেস, ডোমেস্টিক ফুটবলকে আরও রিস্ট্রাকচার করা, ক্লাবগুলোকে অনেক বেশি করে দায়িত্ব নেওয়া, একাডেমির ওপর জোর দেওয়া, প্লেয়ারদের ফিটনেস, তাদের ফিজিক্যালিটি, ওসিআই, পিআইও, এই ধরনের ব্যাপার নিয়ে বলতে বলতে উই আর ভেরি মাচ টায়ার্ড অ্যান্ড এন্ড অফ দ্য ডে আমার মনে হয় যে আর ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি, আর ভালো লাগছে না। এই অন্ততপক্ষে এআইএফএফ এবং তাদের পরিচালিত এই পুরো সিস্টেমটাকে নিয়ে কথা বলতে সিরিয়াসলি আর ভালো লাগছে না। কোথাও একটা ফ্রাস্ট্রেশনের পিক পয়েন্টে আমরা এসে পৌঁছে গেছি। অ্যান্ড জানি না আর কতদিন ইন্ডিয়ান ফুটবলের এই অন্ততপক্ষে ডার্ক জিনিসটাকে নিয়ে অনেক বেশি করে জোর করে কৃত্রিম আলো ফেলে আমরা কথা চালিয়ে যেতে পারবো। এবার বলবো আইএফএ শিল্ড নিয়ে কথা, এবার বলবো ইস্টবেঙ্গলকে নিয়ে কথা। ইস্টবেঙ্গল 2-0 গোলে নামধারী স্পোর্টসকে হারিয়েছে। নামধারীকে হারিয়ে ইস্টবেঙ্গল যথারীতি আইএফএ শিল্ডের ফাইনালে রিচ করেছে, যেটা কথা ছিল তেমনটাই হয়েছে। কারণ দুটো গ্রুপ থেকে ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, দে ওয়ার দ্য ফেভারিটস অ্যান্ড দে are the favorites, and obviously ফাইনালে ডার্বি হতে চলেছে। সম্ভাবনা কিন্তু 50% অলরেডি প্রবাবিলিটি ম্যাচ করে গেছে। বিষ্ণু অনেকদিন পর আবারও একটা ভালো ম্যাচ খেললো। আগের দিনকেই বলেছিলাম বিষ্ণুকে নিয়ে যে ভীষণ প্রমিস রয়েছে, খুব ভালো লাগে ছেলেটাকে। কোচ ওর ওপর ভরসা করছে, ম্যানেজমেন্ট ভরসা করে একটা লং টার্মে কন্ট্রাক্ট দিয়েছে। তো ওকে যখন ম্যাক্সিমাম চান্স দেওয়া হয়েছে, যদি সেটা ইউটিলাইজ করতে না পারে তখন খারাপ লাগা। যে একটা খুব সুন্দর গোল করেছে এবং সেই গোলের ফলে ইস্টবেঙ্গল 2-0 গোলে জিতেছে। ফার্স্ট গোলটাও একটা অসাধারণ গোল ছিল, ডিফ্লেক্ট হয়ে ঢুকলেও কিন্তু মোহাম্মদ রশিদের যে শট, সেই
শট কিন্তু ভালোভাবেই অন টার্গেটে যাচ্ছিল, বাট ডিফ্লেক্ট হয়ে অন্ততপক্ষে ওর জন্য সুবিধা হয়ে যায়, গোলকিপারের জন্য অসুবিধা হয়ে যায়। বাট সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলকে একটু সেকি লাগছিল, এটা না হলেই ভালো হতো। অনেক সময় বল লুজ হয়েছে, আনফোর্সড এরর হয়েছে এবং অবশ্যই বল রিসিভিংয়ের ক্ষেত্রে প্রবলেম হয়েছে। বাট ঠিক আছে, হয়তো সেকেন্ড হাফে আর খুব বেশি প্রেসার ইস্টবেঙ্গল কোচ নিতে চাননি, প্লেয়ারদের ওপর খুব বেশি জোর তিনি দিতে চাননি। তিনি টোটাল যে এনার্জিটা প্লেয়ারদের এবং অবশ্যই পুরো টিমের, সেটা তিনি ফাইনালের জন্য, সম্ভবত ডার্বির জন্য তিনি তুলে রাখতে চেয়েছিলেন। দ্যাটস ওয়াই এটাতে নেগেটিভ অন্ততপক্ষে আমি কিছু দেখছি না। আর ফার্স্ট হাফটা ইস্টবেঙ্গল অসাধারণ ফুটবল খেলেছিল এবং সেখান থেকে 2-0 রেজাল্ট। অ্যান্ড সেকেন্ড হাফটাতে আলাদা করে কিছু বলার মতো নেই, তবে নামধারী বেশ কিছু সুযোগ তৈরি করে ফেলছিল, তবে এতটাও নামধারীর অ্যাটাককে ডেঞ্জারাস লাগেনি যে মনে হয়েছিল যে এক্ষুনি একটা ডেডলক তারা ভেঙে ফেলতে পারে। কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই ওপেন হয়ে গেছিলো। একটা সময় আমার মনে থাকবে যে যেখানে তোমার মোহাম্মদ রাকিব অনেকটা রান করে এসে যখন গোলকিপারও কাটিয়ে ফেলেছিল ওদের ওই ঘানাইয়ান ফরওয়ার্ড, সেখানে রাকিব কিন্তু এসে বলটাকে ট্যাকল করে এবং বলটা উইন করে। তো রাকিব আজকে ভালো ফুটবল খেলেছে। 4 জন ডিফেন্ডারের মধ্যে আমি বলবো যে রাকিবের খেলা আজকে আমার খুব ভালো লেগেছে। মানে যে প্লেয়ারদেরকে নিয়ে আমি আগের ম্যাচে কথা বলেছিলাম যে এদের কোথাও ইমপ্রেসিভ পারফরমেন্স আমি দেখতে পেলাম না, আজকে দেখলাম যে সেই দুজন প্লেয়ারই কিন্তু অন্ততপক্ষে আমার মতো একজন কমন ফুটবল ফ্যানকে ইমপ্রেস করে গেল। তো তোমরা কীরকম এনজয় করেছো ম্যাচটা অবশ্যই বলো। কালকে মোহনবাগানে ম্যাচ রয়েছে, 18 তারিখে ডার্বিই হতে চলেছে আইএফএ শিল্ডের ফাইনালে, এমনটাই সম্ভাবনা। আর যদি আনএক্সপেক্টেড কিছু ঘটে যায়, মানে কালকে যদি ইউনাইটেড স্পোর্টস, যারা ভালো ছন্দেই স্টার্ট করেছে, 1-0 গোলে জিতেছে এবং টিমটাকে নিয়ে আমরা একসময় বড় স্বপ্ন দেখতাম, বাংলা থেকে একটা বড় প্রতিনিধি বা একটা ভালো প্রতিনিধি পাওয়া গেছিলো, হয়তো সেটা তারা ধরে রাখতে পারেনি, অনেক রকম প্রবলেম এসেছে, বাট ভালো স্টার্ট করেছে আইএফএ শিল্ডে। দেখা যাক কালকে তারা মোহনবাগানকে বেগ দিতে পারে কিনা, অঘটন ঘটাতে পারে কিনা, নাকি মোহনবাগান চিরাচরিতভাবে তারা ফাইনালে গিয়ে ইস্টবেঙ্গলের সাথে মুখোমুখি হয়। ইস্টবেঙ্গল সব থেকে সাকসেসফুল টিম, আইএফএ শিল্ডে 29 বার চ্যাম্পিয়ন, মোহনবাগান 20 বার চ্যাম্পিয়ন। তো দুটো টিমে অনেক দিন আইএফএ শিল্ড কিন্তু হাতে তোলেনি, মানে সিনিয়র টিমের কথা বলছি। ইস্টবেঙ্গল আন্ডার-19 টিম কয়েক বছর আগেই ট্রফি নিয়েছে, কিন্তু সিনিয়র টিম বহুদিন ট্রফি পায়নি। তো দেখা যাক, 30 নম্বর আসে ইস্টবেঙ্গলের ঘরে, না মোহনবাগান ফাইনালে গেলে মোহনবাগানের ঘরে 21 নম্বর আসে। ডার্বিতে কি হয়, ডার্বিতে কি উত্তেজনা আমাদের জন্য ওয়েট করে রয়েছে, দেখার হবে। এই ভিডিওটা এই অবধি, এর থেকে বেশি আর কিছু আজকে বললাম না, বলতে ভালোও লাগছে না। তোমাদের ওপিনিয়ন সব কিছু নিয়ে, ইন্ডিয়ার ম্যাচ, ইস্টবেঙ্গল ম্যাচ, সব কিছু নিয়ে কমেন্ট করে জানাতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।